Assalamu alaikum. Dear students, I am Muhammad Jahangir Hussain, Associate Professor, Department of English, Dhaka Residential Model College. আমরা অলরেডি বেশ কিছু গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আলোচনা করেছি ঠিকই, তবে দিস ইজ নট এনাফ। আমি মনে করি না যে এটা অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়ে যায়নি। তবে আমাদের যে বর্তমান সিচুয়েশন, সেই সিচুয়েশনের প্রেক্ষাপটে আলহামদুলিল্লাহ যথেষ্টই হচ্ছে। আমরা প্রিপোজিশনটা শেষ করেছি, মোটামুটি আসলে প্রিপারেশন শেষ করেছি এরকম কথা বলার ধৃষ্টতা আমার নাই। এজন্যই নাই যে প্রিপারেশন এত সহজ একটা জিনিস না যে দুটা তিনটা ক্লাস নিয়েই বলবো যে শেষ হয়ে গেছে, কারণ এর ব্যাপকতা অনেক ওয়াইড। তারপরও যেহেতু আমাদের পরীক্ষায় কিছু টপিক আছে, সেগুলো আলোচনা করতে হবে। আজকে আমরা গত ক্লাসে তোমাদের বলেছিলাম কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেই সাথে এটাও বলে রেখেছিলাম যে কমপ্লিটিং সেন্টেন্স প্রিপোজিশনের মতো না, এটা বেশ কিছু নিয়ম কানুনের মধ্যেই সীমাবদ্ধ বলা যায়। তো আমরা সেই নিয়মের দিকেই খেয়াল করব এবং সেভাবে এগিয়ে যাব। তোমাদের এইচএসসি পরীক্ষার 4 নাম্বার কোশ্চেন, ইংলিশ সেকেন্ড পেপারের 4 নাম্বার কোশ্চেনে থাকে কমপ্লিটিং সেন্টেন্স। 10টা সেন্টেন্স থাকে, 5 নাম্বার থাকে। সেই পরীক্ষার আলোকেই আমরা শেখার চেষ্টা করব এবং আমার পড়ানোর ক্ষেত্রে শুধু পরীক্ষায় থাকে না, পরীক্ষার বাইরেও কিছু থাকে, তোমরা ভালো করেই জানো। এখানে অ্যাডমিশন টেস্টে বা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কোন ধরনের কোশ্চেন হয়, সে জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করে থাকি বরাবরের মতো, সেটাও করব। তো কমপ্লিটিং সেন্টেন্স আমরা যখন বলছি, দেখো কমপ্লিট না, কিন্তু একটা সেন্টেন্স যখন ইনকমপ্লিট থাকে তখন সেটাকে কমপ্লিট করার প্রয়োজন হয়। এই জন্য এটার নাম কমপ্লিটিং সেন্টেন্স, দ্যাট ইজ আমাদের কমপ্লিট করতে হবে। তো আমাদের কি থাকে, কোন অংশ থাকে আর কোন অংশ থাকে না, এটা কিন্তু ফিক্সড না। বলে রাখা ভালো, যেহেতু কমপ্লিটিং সেন্টেন্স মানেই কিন্তু বোঝা যাচ্ছে যে একটা সেন্টেন্সের একটা অংশ আছে আর একটা অংশ নাই, একটা অংশ আছে আর একটা অংশ তোমাকে পূরণ করতে হবে। তো তুমি কিভাবে পূরণ করবে? প্রথমে যে অংশটা আছে ওই অংশটা দেখে ওই অংশটাতে কি চাচ্ছে, বেসিক্যালি কিসের উপরে, ওইটা কিন্তু ভিত্তি। যে অংশটা তোমার দেওয়া থাকে ওইটাকে ভিত্তি ধরে তোমাকে বাকি অংশটা পূরণ করতে হবে, অন্য অংশটা পূরণ করতে হবে। আমরা আগেই পড়েছিলাম ক্লাস, ছোট ক্লাসেই আমি নর্মালি বলে থাকি, ক্লাস 7 থেকেই। যখন একটা সময় ক্লাস 7-এ পড়াতাম আমি, তখন ওদেরকে ক্লাসটা আমি খুব ভালো করে শিখিয়ে দিয়েছিলাম, কারণ এই ক্লাস যে পারবে না তার জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কথা তোমাদেরকে বলি, প্রথমেই সেলরা বলে স্যার সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স শেখান। ভেরি গুড, কারণ এটা তাদের কাছে কঠিন মনে হয়। ফর দ্যাট ভেরি রিজন আমি বলবো যে ক্লজ না শিখলে, ক্লজ কাকে বলে এবং ক্লজ কি এটা না জানলে কম্পাউন্ড আর কমপ্লেক্স সেন্টেন্স শেখা যায় না। কারণ কমপ্লেক্স সেন্টেন্সের ধর্ম কি, মানে স্ট্রাকচারটা কি, একটা মেইন ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, দুই বা ততোধিক মেইন ক্লজ, যেটাকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলি। আমরা ধারাবাহিকভাবে কমপ্লিটিং সেন্টেন্সের দিকে কি কি জিনিস নিয়ে কমপ্লিটিং সেন্টেন্স হয় সেদিকে খেয়াল করব। যেমন দেখো, কথা বুঝতে কি কারো সমস্যা হচ্ছে আমার মতো? হ্যাঁ, সমস্যা হচ্ছে একটু। মানে ওখানে স্যারের ভয়েসটা প্রতিধ্বনি হয়ে এদিকে আসে না।
আমি প্রথমে তোমাদের বোঝানোর জন্যই দুটি অংশ লিখছি। তোমরা কি আমার কথা শুনতে পারছো? Dear boys, স্যার please আপনি respond. বোর্ডের কাছে গেলে তখন আর শোনা যায় না। আমি সে কারণেই বোর্ডের কাছে যে কথা বলবো না, কারণ এটা আমাদের টেকনিক্যাল প্রবলেম। অ্যাকচুয়ালি যখন তোমরা ইউটিউবে কোনো চ্যানেল দেখো বা অন্য কোথাও দেখো, দেখবা যে সেখানে কত সুন্দরভাবে সবকিছু হচ্ছে, কারণ সেখানে বেশ কিছু টেকনিশিয়ান, বেশ কিছু কারিগরি সিস্টেম ডেভেলপড ওইভাবে করা হয়। ঠিক আছে? আর আমাদের তো ওরকম না, আমাদের বেসিক্যালি আমাদের নিয়মটা হচ্ছে আমাদের ছাত্রদেরকে পড়ানো, শেখানো, বা অন্য কোথাও খুব সুন্দরভাবে আমাদের নিজেদেরকে শো করার কোনো ব্যাপার স্যাপার এখানে নাই। যদি সেটা থাকতো তাহলে আমরা মাত্র 8টা 10টা সেন্টেন্স নিয়ে আলোচনা করতাম, আর টেকনিক্যাল বিষয়গুলো থাকতো উম, মানে বিষয় মেইন ব্যাপারটাই হতো টেকনিক্যাল সাইডটা, আর পড়ানোর ব্যাপারটা থাকতো মোটামুটি সামান্য। কিন্তু ওই সামান্য পড়ানো দিয়ে তো আমি আমার 12-এর স্টুডেন্টদেরকে কিছুদিন পরেই যারা পরীক্ষা দিবে বিভিন্ন রকম, তাদের প্রয়োজনটা মেটাতে পারবো না। ও ঠিক আছে, আমি যখন কথা বলবো এখানে এসে কথা বলবো, বাট যখন লিখতে হয় তখন ওখানে চলে যাব। আমি যে বোর্ডে যে জিনিসটা লিখেছি তোমরা কি ওটা দেখতে পাচ্ছ? দেখো তো, দেখা যায় প্রথম অংশটা জি স্যার। শো দ্যাট এবং শো ডট, মানে ড্যাশ 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 দিয়ে দ্যাট লিখেছি আমরা। এই দুটার মধ্যে পার্থক্য আছে। তোমাদের পরীক্ষায় মনে করো দুটা দিয়েই আসলো, তখন যাতে কনফিউজড হয়ে না যাও। এখন কি কথা শোনা যায় পরিষ্কার ভাবে? জি স্যার। হ্যাঁ, তাহলে প্রথমে দেখো যে উই ইট রাইস, উই ইট রাইস, উই ইট রাইস তো দরকার নাই। আমরা যদি বলতাম উই ইট সো দ্যাট, আমরা যে কোনো কিছু করতে পারি। মনে করো রাইসের দরকার না, আমি রাইস উঠাই দেই। উই ইট সো দ্যাট। তবে অনেক সেন্টেন্স লিখলে হবে না, অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। অর্থপূর্ণ না হলে কিন্তু হচ্ছে না। কি লিখতে পারি আমরা? তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ক্যান লিভ। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, অথবা উই মে লিভ। এখানে মেটা বেশি ইম্পর্টেন্ট। ক্যান এবং মে কাছাকাছি, তোমরা জানো ক্যান এবং মে এর ব্যবহার। ক্যান হচ্ছে অ্যাবিলিটি অর্থে ব্যবহৃত হয়। অ্যাবিলিটি, আই ক্যান ডু দিস ওয়ার্ক, মানে আমি এই কাজটি করতে পারি। মিনস আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ডু দ্য ওয়ার্ক, মানে আমি কাজটা করতে পারি, আমার অ্যাবিলিটি আছে। আর আই মে ডু দ্য ওয়ার্ক মানে আমি করতেও পারি, নাও পারি, তো সমস্যা নাই। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, নো প্রবলেম। উই মে লিভ, নো প্রবলেম, এখানে দুটাই হবে। সো দ্যাট মানে যাতে করে। তো আমি এই সেন্টেন্সটা বুঝিয়ে পরে আরো অনেক সেন্টেন্সে চলে যাব। হি ইজ ড্যাশ উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক, এখানে সো দ্যাট আছে তাই না? এখানে হি ইজ সো উইক, আমরা কি লিখি? হি ইজ সো উইক, সো উইক দ্যাট, এরকম না? তাহলে একটা আছে সো দ্যাট এবং একটা আছে সো, তার মাঝখানে একটা অন্য শব্দ আসছে, অ্যাডজেক্টিভ আসছে, তারপরে দ্যাট। ক্লিয়ার? জি স্যার। মানে এই জায়গায় তোমার আর সো এবং দ্যাট লেখা ছাড়া আর কোনো পথ নাই, কারণ পুরো সেন্টেন্সটাই আমি লিখে দিয়েছি। আর এই সেন্টেন্সটাতে তোমার লেখার সুযোগ ছিল, তুমি বলেছো উই ইট সো দ্যাট উই মে লিভ। আসলে বাঁচার জন্যই আমরা খাই, যাতে করে আমরা বাঁচতে পারি, না খেলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। সেখানে এটা হচ্ছে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স, তুমি যেটা বলেছো। এখানে যদি আমি ইট না লিখে একটা শব্দ চেঞ্জ করে দাও, স্টাডি সো দ্যাট, উই স্টাডি সো দ্যাট। বুদ্ধি খাটিয়ে বলো, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। কারণ আমাদের ব্রেনটাকে কাজে লাগাতে হবে এই সময়ে, এটা ইম্পর্টেন্ট। আমরা স্টাডি করি কেন? সো দ্যাট, যাতে করে। সো দ্যাট মানে বাংলায় যাতে করে। উই স্টাডি সো দ্যাট উই ক্যান লার্ন, নাকি? উই শুধু লার্ন বললাম, আমরা শিখতে পারি, কি শিখতে পারি? উই স্টাডি সো দ্যাট উই ক্যান লার্ন মেনি থিংস। কেউ বলতে পারে উই স্টাডি সো দ্যাট উই ক্যান পাস, এরকম বলতে পারে, কারণ এখন স্টুডেন্ট যারা পাশের
টেনশনে যারা আছে তারা এরকমই করবে, এবং সেটা ভুল না, সেটা ঠিক আছে। উই স্টাডি সো দ্যাট উই ক্যান গেইন নলেজ। আমরা পড়াশোনা করি যাতে আমরা নলেজ, জ্ঞান অর্জন করতে পারি। কারণ দেখো, শুধু স্টুডেন্টরা পড়ে তা কিন্তু না। একজন কৃষক সারাদিন কাজ করে এসে সে কিন্তু অনেক সময় রাতে, কৃষক বলতে আমরা কি বুঝি? কৃষক বলতে আমরা বুঝি যে একজন ইলিটারেট পারসন কৃষিকাজ করে, নট দ্যাট। তোমরা বাংলাদেশে দেখবা এখন অনেক মানুষ উচ্চ শিক্ষিত হয়ে, শুধু শিক্ষিত না, উচ্চ শিক্ষিত হয়ে কৃষিকাজ করে। কৃষিকাজ মানেই লাঙ্গল জোয়াল নিয়ে মাঠে যাবে, সারাদিন কাজ করবে, এরকম না। তো একজন কৃষিকাজের সাথে সম্পৃক্ত ব্যক্তিও পড়াশোনা করেন, কারণ তিনি অনেক জিনিস জানার জন্য পড়াশোনা করেন। একজন রিটায়ার্ড পারসন চাকরি জীবন শেষ করেছেন, কারণ বসে সারাদিন গল্প বই পড়েন, সারাদিন নানা রকম বই পড়েন। সুতরাং স্টাডির সাথে শুধু পাস রিলেটেড না, স্টাডি সো দ্যাট উই ক্যান লার্ন মেনি থিংস। একজন স্টুডেন্ট বলবে উই স্টাডি সো দ্যাট উই ক্যান পাস, নো প্রবলেম। বুঝতে পেরেছো এই সেন্টেন্সটা? তোমরা কিন্তু মাঝে মাঝে একটু ইয়েস নো বলবা। হ্যালো, জি স্যার, বুঝেছি। আমার কথা কি শোনা যায়নি এতক্ষণ? জি স্যার, শোনা গিয়েছে কিন্তু আটকে আটকে এসেছিল। কেন এটা হচ্ছে? আস্তে আস্তে শোনা যাওয়ার তো কোনো সুযোগ ছিল না। ধরো আমি একটু টেকনিক এক বছর তাহলে উই স্টাডি সো দ্যাট উই ক্যান লার্ন মেনি থিংস। কেউ বলতে পারে উই স্টাডি সো দ্যাট উই ক্যান পাস, হতে পারে। আমি এই জায়গায় he is so weak that he cannot work, he is so rich that, মানে অনেক কিছু। এত ভালো অথবা মন্দ, তার অবস্থা এত যে ওই সাথে রিলেটেড সে অন্য একটা কাজ করতে পারে। দেখো, দুভাবেই, এই যে উপরে যেখানে লিখলাম আমি, দুটার যে একই অর্থ, দুটার একই অর্থ, খেয়াল করো। তোমরা কি বোর্ড দেখতে পারছো? जी सर। তাহলে প্রথমে কি লিখছি? হি ইজ সো টায়ার্ড, না? আচ্ছা, এবার প্রথমটা পূরণ করার একটু চেষ্টা করো। না পারলে কোনো সমস্যা নাই, এটা হচ্ছে সিস্টেম, যে তুমি চেষ্টা করবে। That he cannot work। হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট ওয়াক, হতে পারে, কারণ টায়ার্ড যখন আমরা হয়ে যাই আসলে হাঁটতে পারি না, হতে পারে। তো ওই ভাবেই যদি লেখো, পরেরটা কি বলবা? হি ইজ টু টায়ার্ড। He is too tired to work। একই সাথে জানা হয়ে গেল। হি ইজ সো টায়ার্ড দ্যাট, এখানে দ্যাট এর প্রপারটা চলে আসলো, দ্যাট হি ক্যান নট। তুমি যদি ওয়ার্ক বলো সমস্যা নাই। আর এই লেখা যায় এটা হি ইজ টু টায়ার্ড, যেহেতু এই জায়গাটা খেয়াল করবে, টু টু To ব্যবহার work। আমাদের, টু ফাইন। তাহলে এই বিষয়টা নিয়ে উপরে লিখেছি although as because, though although as because since। এই শব্দগুলো আমি ক্লজের কথা বলেছিলাম, মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ।
এই শব্দগুলো যে ক্লজের সাথে থাকে অর্থাৎ যে পার্টের সেন্টেন্সের যে অংশের সাথে থাকে ওই অংশটার নাম কি? Though, although, as, because, since যে অংশের সাথে এই শব্দগুলো থাকে ওই অংশটার নাম কি? কোন ক্লজ? ওটাকে কি বলি আমরা? ওটাকে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ বলি, সাবঅর্ডিনেট ক্লজ। রাইট? এখন খেয়াল করো, সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু থাকে তাহলে তোমাকে অবশ্যই একটা মেন ক্লজ যোগ করতে হবে। হলো প্রথম কথা, সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে যদি কোনো সেন্টেন্স যোগ শুরুতে সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে শুরু হয়েছে, শুরুতে অথবা শেষেও হতে পারে, সেটা তো দেখতেই পারবা। তবে তোমাকে সেই ক্ষেত্রে একটা প্রথমে মাথায় আনতে হবে একটা মেন ক্লজ আমার লাগবে, এবং যে ক্লজটা তোমার যেটাই দেয়া থাকুক ওটা কোন টেন্সে আছে তোমাকে সেই টেন্সের কথা মাথায় আনতে হবে। কিছু ব্যতিক্রম সব জায়গায় থাকে, সেই ব্যতিক্রম আমরা পাবো, এক্সেপশন থাকবে। তো আমি একটা সেন্টেন্স লিখি, দেখো সাবঅর্ডিনেট ক্লজ যদি প্রথমে থাকে তাহলে অবশ্যই একটা কমা দিতে হয়। সাবঅর্ডিনেট ক্লজ যদি সেন্টেন্সের প্রথমে থাকে তাহলে অবশ্যই একটা কমা দিতে হবে, মাথায় যেন থাকে। তো দ্য ম্যান ইজ পোর, অত্যন্ত সহজ সেন্টেন্সটাই দিলাম, আমরা পরে কি লিখবো? কি লিখতে পারি? He is honest. হি ইজ অনেস্ট, ফাইন, কোনো সমস্যা নাই। হি ইজ অনেস্ট মানে ছোটবেলার সেন্টেন্সটাই প্রথম বললাম, কিন্তু আমি যদি একটু ঘুরাই, একটু মাথাকে খাটানোর কথা বলি, দো এবার বলো, এইবার মাথা খাটানোর একটা সুযোগ চলে আসছে, মাথা খাটাতে হবে। কি লিখেছি বলো তো? ও দ্য ম্যান টেলস এ লাই, শব্দটা আমি সাবঅর্ডিনেট ক্লজে ব্যবহার করেছি দো, সিন্স ব্যবহার করিনি। সিন্স ব্যবহার করলে, অ্যাজ ব্যবহার করলে খুব সহজ হয়ে যেত সেন্টেন্সটা, বাট আমি লিখেছি দো, দো দ্য ম্যান টেলস এ লাই। ভুল হলে কোনো সমস্যা নাই, চেষ্টা করা চাই। বলো, যদি এরকম লিখতাম, as the man tells a lie অথবা since, as, since, because সেম অর্থ বহন করে, সেটা খুব সহজ ছিল। বাট আমি বলেছি দোহতা ম্যাথ টেলসে লাই, তাহলে তুমি কি বলবা? তোমাকে এখানে বেশ দূরে যেতে হবে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য। আচ্ছা আগে এটা বলো, অ্যাজ দ্য ম্যান টেলসে লাই, সহজ যেটা আমি বলছি এটা আগে বলো দেখে। অ্যাজ দ্য ম্যান টেলসে এভরিওয়ান লাই, হেটস হিম। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না বাবা, আরেকবার রিপিট। স্যার এভরিওয়ান হেটস হিম। এভরিবডি লিভস হিম মানে সবাই তাকে ত্যাগ করে, তাই না? কোনো সমস্যা নাই, কারণ যে মিথ্যা বলে বেসিক্যালি আরেকজন মিথ্যাবাদীও তাকে ভালোবাসে না। তো অ্যাজ দ্য ম্যান টেলস এ লাই এভরিবডি হেটস হিম, আমরা বলতে পারতাম এভরিবডি হেটস হিম, এভরিবডি ট্রাইজ টু অ্যাভয়েড হিম, এভরিবডি লিভস হিম, তুমি যেটা বললা কোনো সমস্যা নেই, কত সহজ ছিল। কিন্তু দো দ্য ম্যান টেলস এ লাই, যদিও লোকটা মিথ্যা বলে, তার মানে এখানে আমাদের দেখা যাচ্ছে মিথ্যা বলা সত্ত্বেও তাকে সবাই ছেড়ে যাচ্ছে এরকম কিন্তু না, সবাই তাকে ত্যাগ করছে এরকম কিন্তু না, সবাই তাকে ঘৃণা করছে এরকম কিন্তু না, মানে একটা নেগেটিভ। Sir, everybody respects him. এভরিবডি, এভরিবডি Respects him. টু দ্য ম্যান টেলস এ লাই, আসলে শুনতে পারছি না কেন,
সাউন্ডটা কি আমারই সমস্যা Sir, না তোমাদের? everybody respects him. এভরিবডি Respects him. এভরিবডি রেসপেক্টস হিম। আসলে অতটুক দিয়ে আবার শেষ করা যাবে না, তাহলে মানুষ বলবে এটা আবার কেমন, পৃথিবী কি চেঞ্জ হয়ে গেল নাকি, যে একটা লোক মিথ্যা বলে সবাই তাকে শ্রদ্ধা করে, সেটাও কেমন হয়ে যায়। He tell it for good. দো দ্য ম্যান টেলস এ লাই, তুমি বলেছো এভরিবডি রেসপেক্টস হিম। হ্যাঁ, আমার আলোচনার প্রেক্ষাপটে তুমি এরকম বলেছো, যে যেহেতু আমি বলছি যে দো দ্য ম্যান টেলস এ লাই, যে লোকটা মিথ্যা বলে তাকে ভালোবাসার, তার সাথে থাকার তেমন কোনো ইচ্ছা কারোর থাকে না। কিন্তু আমি যেহেতু শব্দটা বলেছি দো, দো যখন বলি আমরা, এটার অর্থ এটা একটা কন্ট্রাস্টে চলে যায়। যদিও লোকটা মিথ্যা বলে, মিথ্যা বললে তাকে অ্যাভয়েড করার কথা, তাকে তাকে তার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করার কথা, তাই না? যেমন অ্যাজ দ্য ম্যান টেলস এ লাই এভরিবডি হেটস হিম, নো প্রবলেম। তাহলে ওই সেন্টেন্সটা তুমি যেটা বলেছো সেখানে একটু যোগ করতে হবে। তুমি যদি এরকম লেখো, দেখো আমি কি লিখেছি, পড়তে পারছো তোমরা? আমি যেটা লিখেছি, দো দ্য ম্যান টেলস এ লাই everybody likes him because he has some extraordinary qualities. জায়গা আছে নাকি দেয়ার বয়েস? ক্যান ইউ হিয়ার মি? আমার কথা কি শুনতে পারছো? Yes, sir. তাহলে এবার সেন্টেন্সটা কি পড়া যায় বোর্ডের থেকে? দেখো তো পড়তে পারো নাকি। Yes, sir. এবার কি কারোর খারাপ লাগার কোনো জায়গা আছে? কি বলেছি? না, দো sir. দ্য দো দ্য ম্যান টেলস এ লাই এভরিবডি লাইকস হিম বিকজ হি হ্যাজ সাম এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটিস। কিছু কিছু মানুষের স্বভাব থাকে দু একটা মিথ্যা বলে, কিন্তু তার অনেক গুণ আছে, যে গুণের দ্বারা সে সবার মন জয় করে, এরকম আছে। আমি যদি দো দা ম্যান টেলস এ লাই, এখানে আরেকটু শব্দ যোগ করতাম, দো দা ম্যান সামটাইমস, আমি যদি বলতাম সাম, কিন্তু অলওয়েজও বলি নাই। যদি এরকম দো দা ম্যান সামটাইমস টেলস এ লাই, তাহলে তার লাইটার একটু লাইটাকে একটু হালকা করে দিতে পারতাম, তাই না? সে যে লায়ার, একটু হালকা হালকা মানের লায়ার আর কি, তাই না? সামটাইমস শব্দটা ব্যবহার করতে হলে মানে আসলে এই কমপ্লিটিং সেন্টেন্সে নিজের বিবেককে কাজে লাগাতে হবে, নিজের ব্রেনকে কাজে লাগাতে হবে। সেন্টেন্সের শব্দগুলো কিভাবে আছে, কোন ভাবে আছে, এবং সেদিকেই তোমাকে ছুটে যেতে হবে। মানে এবং শুধু ছুটে যাবে কি নিয়ে? অস্ত্র নিয়ে। অস্ত্র কি? অস্ত্র হচ্ছে গ্রামাটিক্যাল নলেজ। যেমন কোন টেন্সে লিখতে হবে, সেন্সটা কেমন হবে, প্রথম অংশটা কি ইনফরমেশন দিয়েছে, আমাকে কোন দিকে যেতে হবে, স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে অস্ত্র। এই অস্ত্র গুলো কিভাবে পাবে? কারণ এখন আমরা করছি কমপ্লিটিং সেন্টেন্স, আমি তো টেন্স নিয়ে আর আলোচনা করবো না, বাট টেন্সের ব্যাপারটা তো এখানে আছে। এখানে আছে যেমন বললাম যে ক্লজের ব্যাপারটা আছে। এখানে তো আমি ক্লজ নিয়ে আলোচনা করছি না, বাট তোমাকে অটোমেটিক্যালি ক্লজের আলোচনা যেহেতু এখানে আছে, ক্লজ আগেই জেনে রাখতে হবে। ফাইন, তাহলে এটা নিয়ে তো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আর দো অলদো সেম, as because since, as because since নিয়ে একটু কথা আছে, দেখো
আমরা এখানে কি লিখতে পারতাম দেখো, একটু তোমাদের কাছ থেকে প্রথমে শুনি, তারপরে আমি। as or since সেম মিনিং এখানে। the man worked hard, কমা থাকবে he, কি দিতে পারি? বলো, একজনে বলো। ভুল হবে না, আর ভুল হলে সমস্যা নাই। আমরা তো ক্লাস করছি, আমি আগেই বলেছি যে আমরা কিন্তু we are not working for others, আমরা আমাদের ছাত্রদের জন্য কাজ করছি, ছাত্রদের শেখানোর জন্য। কারণ ইন্টারাকশন, আমি এখানে কেন এসেছি, ভুল তোমাদের হবে, এবং কেন ভুল হলো সেই ভুলটা যখন তুমি জানতে পারবে তোমার আর ভুল হবে না, তাই না? আমি তো এখানে এই যে যতক্ষণ কথা বলছি, আমি অন্তত 50টা সেন্টেন্স লিখতে পারতাম। সেন্টেন্স লিখলাম, উত্তর লিখলাম, সেন্টেন্স লিখলাম, উত্তর লিখলাম। এটা তো আমাদের ছাত্রদের কাজে আসবে না, এবং ওইটা তো বেসিক্যালি অ্যাজ এ টিচার আই ক্যান নট ডু ইট। এটা কারা করে? যারা ওই যে মনে করো যে ইউটিউবে বা অন্য কিছুতে শুধু এগুলো ছাড়ে, প্রফেশনালি দে আর নট টিচার্স, তারা অনেক কিছু টেকনিক্যালি চমৎকার ভাবে করে। আমার তো উদ্দেশ্য সেটা না। আমার উদ্দেশ্য আমার ছাত্রদেরকে রুট থেকে শেখানো। as since the man worked hard, he, তো কঠোর পরিশ্রম যারা করে আমরা জানি, কঠোর পরিশ্রমের সাথে রিলেটেড কি জিনিস? সৌভাগ্য, উন্নতি, এই জিনিসগুলো না? জি স্যার। রাইট, তাহলে কি লিখতে পারি আমি? he succeeded in life, সমস্যা কি? ট্রাই করো। as or since the man worked hard, he succeeded in life. আমি টেন্সের কথা বলেছিলাম, প্রথম অংশ পাস্ট টেন্সে ছিল, প্রথম অংশ পাস্ট টেন্সে ছিল না? জি স্যার। সুতরাং পরের অংশ হি সাকসিডেড ইন লাইফ, পরের অংশ পাস্ট টেন্সে হবে অবশ্যই। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে অ্যাজ অথবা সিন্স শুরুতে থাকলো, বিকজ কিন্তু শুরুতে থাকবে না। এই সেন্টেন্সটাকে যদি আমি বিকজ দিয়ে লিখি তাহলে কিভাবে পরিবর্তন হবে? এখন দেখো, অ্যাজ সিন্স দ্য ম্যান ওয়ার্কড হার্ড, এটা হচ্ছে ওয়াজ, কারণ। আর হি সাকসিডেড ইন লাইফ, এটা হচ্ছে রেজাল্ট। কঠোর পরিশ্রমের রেজাল্ট হচ্ছে সফলতা জীবনে। তাহলে আমি যখন বিকজ ব্যবহার করব, বা ম্যান, এখানে হয়ে যাবে ওই একই সেন্টেন্স, তিনটা সেন্টেন্স তুমি যদি অ্যাজ দিয়ে লেখো, অ্যাজ দ্য ম্যান ওয়ার্কড হার্ড, হি সাকসিডেড ইন লাইফ, সিন্স দ্য ম্যান ওয়ার্কড হার্ড, হি সাকসিডেড ইন লাইফ। আর যদি বিকজ দিয়ে লেখো তাহলে বিকজ সেন্টেন্সের মাঝখানে আসবে, এবং শুধু দুটা ক্লজের মাঝখানে দিয়ে দিলেই কি হবে? হবে না, আমাদেরকে একটা দেখতে হবে যে রেজাল্ট, আর একটা দেখতে হবে যে কজ, ইফেক্ট। রেজাল্ট হচ্ছে ইফেক্ট, কঠোর পরিশ্রমের রেজাল্ট হচ্ছে সাকসেস, তাই না? সাকসেসের রেজাল্ট কঠোর পরিশ্রম না, সাকসেসের কজটা হচ্ছে কঠোর পরিশ্রম। সো আমাদের প্রথমে মানে বিকজটা, বিকজ এর পরে আমাদের কজটা লিখতে হয় সবসময়। বিকজ হি ওয়ার্কড হার্ড, দ্য ম্যান সাকসিডেড ইন লাইফ বিকজ হি ওয়ার্কড হার্ড। তাহলে দো, অলদো, অ্যাজ, সিন্স, বিকজ জানা হলো। এবার আরো কিছু দেখি, when এর ব্যবহার আমরা কখন বলি? খুবই নর্মাল একটা সেন্টেন্স দিলাম, when he saw me। দেখো, এই অংশটুকু আমাদের আছে, আমাদের এখানে কি বিবেচনা করতে হবে? when he saw me, this is also a what? Subordinate clause, when দিয়ে শুরু হয়েছে, টেন্স আছে past independent tense। তাহলে when দ্বারা কোনো সেন্টেন্স যদি শুরু হয়, যে টেন্সে থাকবে দ্বিতীয় ক্লজটাও আমাদের, অর্থাৎ পরবর্তী ক্লজটা তোমাকে যে অংশটুকু পূরণ করতে হবে সে অংশটুকু
সেই একই টেন্সে করতে হবে। আর শুধু টেন্সে একটা সেন্টেন্স লিখে দিলাম, সেটাও তো এনাফ না, মানে সেটাও ভুল হবে যদি অর্থ ঠিক না থাকে। when his স্বামী কি হতে পারে? তখন সে আমাকে দেখলো, He ran away. হতে পারে he ran away, সে দৌড়ে চলে গেল। আবার এরকম হতে পারে না he came to me, জি স্যার। দৌড়ে দৌড়ে পালাতে যেতে পারে। তুমি যেমন বললে he ran away, fine, when he came স্বামী he ran away, দৌড়ে চলে গেল, হতে পারে এটা। আবার সেটাও তো হতে পারতো যে he আনন্দের সাথে আসলো, হ্যাপিলি, অনেক কিছু হতে পারে। came to me happily, মানে অর্থাৎ অনেক মানুষই আছে যাদের দেখলে আমরা আসলে একটু পালানোর চেষ্টা করি, আবার অনেক মানুষ দেখলে তার সাথে কিভাবে একটু কথা বলা যায় সেটাও চেষ্টা করি, সবই হতে পারে। তো এই দুইটা ছাড়া এগুলো তো চমৎকার হলো। আর কি লিখতে পারতাম? আরো অনেক কিছু লিখতে পারতাম। আমি আরো দু একটা সেন্টেন্স লিখে দেখাই তোমাদেরকে। আচ্ছা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস দেখো, সময় কেমন আছে, মানে ফুরাই যাবে নাকি? জি স্যার, সময় প্রায় শেষ স্যার। আচ্ছা, তাহলে এবার একটু না লিখেই বলি, সময় চলে যাবে, আগের থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, কারণ এখনই বন্ধ করে দিলে আর কিছু কথা বলবো সেটা তো বলতে পারবো না। কমপ্লিটিং সেন্টেন্স বেসিক্যালি কিছু নিয়মের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে তোমরা যখন সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্স করো ওই সেন্টেন্স গুলোর সাথেই রিলেটেড। যেমন আবার নেগেটিভ আমরা কিছু সেন্টেন্স দিয়ে বলি যে নেগেটিভ করো, অ্যাফার্মেটিভ করো ইত্যাদি। যেমন as soon as he came to me, অথবা as soon as I reached the station, কি হবে? as soon as I reached the station, the train left. the train. The train left, তাই না? হ্যালো, আরে জি স্যার, সমস্যা। আছে, এখনো আছে নাকি? আচ্ছা, জি স্যার, আছে। জি তাহলে স্যার, আছে স্যার। as soon as আমি বললাম, এটাকে নেগেটিভ করলে no sooner had I reached the station, দেখো no sooner had I reached the station than the train left. no sooner had I reached the station than the train left. এই যে no sooner এর সাথে than ব্যবহৃত হলো, আবার এই সেন্টেন্সটাকে যখন আমি হার্ডলি লিখবো, হার্ডলি had I reached the station, তখন কি than লেখা যাবে? when when লিখতে হবে, ফাইন, when অথবা বিফোর, এবং past indefinite tense থাকবে। এখন ওই অংশটুকু যদি থাকে when the teacher entered the classroom, when the teacher entered the classroom, এবার আগে শুধু শুধু when এর ব্যাপারটা বলছি, ওখানে তো when এর স্ট্রাকচারটা ভিন্ন গেল। কিছুক্ষণ আগে যে সেন্টেন্সটা শিখিয়েছি ওটার সাথে রিলেটেড, when the teacher entered the classroom, তখন কি বলবো? The student stood up. the students stood up, ঠিক না? when the teacher entered the classroom, the students stood up, ফাইন। আবার ওখানকার whenটা স্ট্রাকচারের সাথে রিলেটেড, যে হার্ডলি আর বিয়ারলি